সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত। আপনারা নিজেরাও বক্তব্য দিয়েছেন, দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমরা 2015 সালের 8ম পে স্কেলের পর থেকেই 8ম পে স্কেলটি বৈষম্যযুক্ত হওয়ায় 2018 সাল থেকে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, 11-20 অধিকার আদায় ফোরাম সহ বিভিন্ন সংগঠন একসাথে হয়ে দাবি আদায় ঐক্য পরিষদের নামে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা বিভাগীয় সমাবেশ করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা প্রেস কনফারেন্স সহ একাধিক কর্মসূচি পালন করেও বিগত সরকারের কাছ থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের অধিকার রক্ষায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিগত সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, দুঃখ দুর্দশার কথা শোনা তো দূরের কথা, আমাদেরকে ন্যূনতম সম্মান দেখায়নি। বিগত সরকারের বেলায় আমরা আবেদন নিবেদন করেও সরকার কিংবা সরকারি প্রতিনিধির কাছে আমরা সাক্ষাতের সুযোগ পাইনি। আমরা ব্যথায় ব্যতীত বিগত সরকারের আচরণে। আমাদের প্রত্যাশা ছিল বিগত সরকার অন্যায় অত্যাচার জুলুমের জন্য ছাত্র জনতার আন্দোলনের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম বৈষম্য বিরোধী সরকার, নোবেল বিজয়ী সরকার, শান্তিতে নোবেল বিজয়ী সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের শুধু সরকার প্রধান না, প্রধান উপদেষ্টা না, আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের, সকল কর্মচারীদের অভিভাবক। আমি ব্যাখ্যায় বলবো, আপনি প্রজাতন্ত্রের সরাসরি অভিভাবক, পরিবারের প্রধান, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় আপনার নিয়ন্ত্রণে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার হাতে। আমরা প্রায় 1 বছর আপনার সহ আপনার সরকারি কর্মচারীদের অভিভাবক পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ আপনার দপ্তরে বিভিন্ন সময় আবেদন নিবেদন করেছি, স্মারকলিপি দিয়েছি। আপনিও আমাদেরকে উপেক্ষিত করেছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন, আমি ওই বক্তব্যের পুনরাবৃত্তি করব না। ডক্টর ইউনূস সাহেব, আপনি নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর, আপনার কাছে প্রত্যাশা ছিল আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির বিষয়গুলি শুনে একটি ডিসিশন নেবেন। আমরা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি দেখেছি, আমাদের কাছে তামাশা মনে হয়েছে যে প্রজাতন্ত্রের অভিভাবক প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে কথা না বলে, প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা না শুনে উনি কিভাবে 20% হোক, 30% হোক, 10% হোক, এই আবল তাবল বিষয় উনি কথা বলছেন। উনি পরিবারের অভিভাবক হয়ে পরিবারের সদস্যদের মতামত উপেক্ষা করে, পরিবারের সদস্যদের চাহিদা কি, তাদের প্রয়োজনীয়তা কি, তারা কি বলতে চায়, সে কথাও তিনি উপেক্ষা করে ওনার অর্থ মন্ত্রণালয় আমাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকার মাধ্যমে জানছি আমাদেরকে 20% দেবেন, বিগত সরকারের দেয় 5% প্রত্যাহার করে নেবেন। তাহলে 20%-এ 5% প্রত্যাহার করে নিলে আমাদের থাকে 15%। আমরা 5%-এ সর্বনিম্ন পেয়েছি 1000 টাকা। আমি ধরে নিলাম আমাদের 8250 টাকা স্কেলের ভাই 15%-এ কত পাবে? 1200-1300 টাকার বেশি নয়। তা আমরা তো অলরেডি বিগত ফ্যাসিস্ট সরকারের দেয় 1000 টাকা সর্বনিম্ন ভাতার সুবিধা নিচ্ছি। আপনি আমাদের কর্মচারীদের প্রত্যাশার কথা উপেক্ষা করে আপনি আবারও মন গড়া ভাবে
আপনার অর্থ মন্ত্রণালয় দিয়ে আমাদের কথা না শুনে, আমাদের প্রতিনিধিবৃন্দুর কথা না শুনে আপনি আবারও তামাশা শুরু করে দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। ডক্টর ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আপনার আচরণ, আপনার পরিবারের প্রতি কি আচরণ করছেন আপনি আজকের এই বক্তব্য আপনার গোয়েন্দা সংস্থা সহ সকল মিডিয়ার মাধ্যমে আপনি জেনে নেবেন, বুঝবেন কর্মচারীদের দুঃখ দুর্দশা, কর্মচারীদের মানসিকতা কোন অবস্থায় চলে গেছে। সম্মানিত সহকর্মীবৃন্দু, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের পরিবার প্রধান ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে কি দেবে না দেবে আমাদের সাথে কথা বলে নিয়ে দিতে যাই দেবে, তাতে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত হতো না। আমাদের অর্থ মন্ত্রণালয়ে যে ঘোষণা এসেছে, যেভাবেই এসুক, আমরা যেটা পেয়েছি আমাদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তা আমরা তো সরকারের কাছ থেকে কিছু পাওয়ার পরে আমাদের মধ্যে তো প্রতিক্রিয়া থাকার কথা না, কারণ আমরা এই প্রজাতন্ত্রের সরাসরি কর্মচারী। আমাদের ডক্টর ইউনূস সাহেব মনে হয় জানেন না যে প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক উনি নিজে। আমি আজকের এই সবার মাধ্যমে আমার প্রধান উপদেষ্টা তথা প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, এখনো সময় আছে, অনতি বিলম্বে অতি দ্রুততার সাথে দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ দীর্ঘ 18 সাল থেকে 7 বছর যাবৎ কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা জেনে শুনে বুঝে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রকাশ করছি, আমাদেরকে ডাকুন, আমাদের সঙ্গে আলাপ করুন, আলাপ করে আপনার পরিবারের সদস্যদেরকে কি দিয়ে আপনি খুশি রাখবেন আপনি সেই প্রক্রিয়া অনুসরণ করুন, অবলম্বন করুন, দ্রুত সিদ্ধান্ত নিন। সম্মানিত সহকর্মীবৃন্দু, আমরা প্রজাতন্ত্রের নিম্ন বেতনভুক্ত কর্মচারী। বিগত সরকার আপনাদের সুযোগ সুবিধা দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। একজন ডিএস গাড়ি লোন পান 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা থেকে তাকে পরিশোধ করতে হয় 18 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা পরিশোধ করতে হয় না। আপনার বিগত সরকার 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের চিন্তা করেননি। বেশি প্রয়োজন আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের, কারণ আমাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, আমাদের চাকরিগত সুযোগ সুবিধা, আমাদের কর্মস্থলের সুযোগ সুবিধা আমলাদের চেয়ে একেবারে নগণ্য। 2015 সালে আমরা চেয়েছিলাম সর্বনিম্ন স্কেল 25,000 টাকা, সর্বোচ্চ চেয়েছিলাম 1,25,000 টাকা। বিগত সরকার আমাদের সঙ্গে বেঈমানি করেছে, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে। তেমনি ভাবে একজন সচিব, সিনিয়র সচিব, রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকার পরেও তাদেরকে খুশি রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত সরকার একজন কুক, একজন নাইট গার্ড নিয়োগ না দিয়ে আমাদের বাংলাদেশ বেকারত্বের দেশ, শিক্ষিত বেকার, বেকারে ভরা। যদি ওই সচিব, ওই সিনিয়র সচিবের সার্ভিসের প্রয়োজন হতো একজন রান্নার লোক দিয়ে আর একজন দারোয়ান দিয়ে, হয়তো 2 জন লোক নিয়োগ করলে আমাদের অনেক কর্মচারীরা, আমাদের অনেক বেকার ভাইয়েরা চাকরি পেত। কি হলো? আমরা দেখলাম একটা ফাইল অনুমোদন করিয়ে একজন কুক এবং একজন নাইট গার্ডের 32,000 টাকা সিনিয়র সচিবরা তার বেতনের সঙ্গে নিয়ে নিচ্ছেন। আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, আমরা নিম্ন বেতনভুক্ত কর্মচারী। সচিবরা 2 জনের সেবা না নিয়ে তারা বেতনের 32,000 টাকা নিচ্ছে। কার লোনের বিষয় বললাম, আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, আমাদের প্রয়োজনও বেশি, আমাদের বেতন কম। আমাদের সুযোগ বৃদ্ধি না করে তাদেরকে 30 লক্ষ টাকা লোন দিয়ে 12 লক্ষ টাকা নিতে হয় না, 18 লক্ষ টাকা পরিশোধ করতে হয়। প্রতি মাসে তাদেরকে 50,000 করে টাকা মেইনটেন্সের জন্য দেওয়া হয়। তারা একদিকে যে গাড়ি ক্রয়ের জন্য লোনটি নিচ্ছেন, গাড়ি ক্রয় করছেন কি করছেন না, তারা ওই সুবিধাটা, গাড়িটা ব্যবহার করছেন না, তারা ইউজ করছেন একজন ডিএস কিংবা সচিবালয়ের সকল আমলারা
সরকারি গাড়ি কিংবা বিভিন্ন প্রজেক্টের গাড়ি। একদিকে সরকার তাদেরকে লোন দিলেন, তারা পার্সোনাল ট্রান্সপোর্ট ব্যবহার করবে, কিন্তু তারা ওর ধারে কাছে না গিয়ে তারা কি করছেন, তারা সরকারি গাড়ি ব্যবহার করে সরকারের কোষাগার থেকে অনৈতিকভাবে রাষ্ট্রীয় সুযোগ নিয়েছেন, আর বিগত সরকার তা দিয়েছেন। সম্মানিত সহকর্মীবৃন্দু, এখন আসবো আমরা দীর্ঘ 7 বছর যাবত আন্দোলন কর্মসূচি করতে করতে আমরা ত্যক্ত ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আজকে আমাদের পরিবার পরিজনের সাথে থাকার কথা। আজকে আমরা পরিবার পরিজন ছেড়ে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে আমরা আমাদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আজকের এই কর্মসূচিতে এসেছি। আজকে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমাদের উপস্থিত নিয়ে কথা হয়েছে, কর্মসূচিতে যারা উপস্থিত করেছেন তারা সত্যিকারের প্রকৃত কর্মচারী বান্ধব, কর্মচারীর নেতা। আপনাদের মধ্যে বিবেক আছে, আপনাদের মধ্যে সচেতনতা আছে। আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, একটা সেক্টরের নেতা হিসেবে আপনার দায়িত্ববোধ থেকে এখানে এসেছেন। আর যারা আসেননি তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আজকের এই বক্তব্য, সেলিম ভাইয়ের বক্তব্য শুনেছেন, মাহমুদের বক্তব্য শুনেছেন, নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আপনারা দায়িত্বশীল নেতার কাজ করছেন না। আপনারা কর্মচারীর নেতৃত্বের জায়গায় বসে আছেন, অথচ কর্মচারীর দাবির বিষয়ে সংগ্রাম আন্দোলন কর্মসূচিতে নাই। বাংলাদেশে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তার জোটভুক্ত নেতৃবৃন্দকে নিয়ে, জোটভুক্ত ব্যানারকে নিয়ে আন্দোলন কর্মসূচি করছি। সম্মানিত সহকর্মীবৃন্দু, সম্মানিত গোয়েন্দা সংস্থা, সম্মানিত কর্মকর্তাবৃন্দু, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দু, আজকের এই মিটিংয়ের মেসেজ আপনারা আমাদের ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকলের কাছে অবগত করাবেন, সকলের কাছে আপনাদের প্রচার মাধ্যম অবগত করাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। আমাদের সরকারি বিধিবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা চাকরি করি। আমাদের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমাদের আর পিছনের সুযোগ নাই। আমরা কোনোভাবেই আমাদের পরিবার পরিজনের ব্যয়ভার বহন করতে পারছি না। আমরা দেনা দপায় জনজীর্ণ। আমাদের গত 23 সালে এক বিডিআর জওয়ান ভাই তার পরিবারের খরচ বহন করতে না পারে আত্মহুতি দিয়েছে। আমি আমাদের সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গোয়েন্দা সংস্থা সহ সকল সোশ্যাল মিডিয়ার অবগতির জন্য বলছি, আজকে যদি আমাদের মুসলিম ধর্মে আত্মহুতি যদি চালু থাকতো, প্রচলিত থাকতো, বিধান থাকতো, আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিতাম না। আমরা এখানে আজকে কর্মসূচি দিতাম আমাদের আত্মহুতির কর্মসূচি, আমরা দিতাম সুইসাইডের কর্মসূচি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যে যে জেলার থেকে, যে যে কর্মস্থল থেকে, যে যে অবস্থান থেকে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী জুন মাসের বাজেট প্রস্তাবে যদি আমাদের কর্মচারীদের নবম পে স্কেলের জন্য আর্থিক সংস্থান না রাখা হয়, যদি 50% মহার্ঘ ভাতার সংস্থান না রাখা হয় এবং আমাদের টিফিন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির সংস্থান না রাখা হয়, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সম্মানিত জোট আছে, জোটের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের এই শাহবাগী হয়তো কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি হয়তো বা আসতে পারে। আমরা শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি, আমি সম্ভাব্য কর্মসূচির বিষয়গুলি বলছি। আমরা শাহবাগে লাগাতার কর্মসূচি, আমরা কাফনের কফিন নিয়ে আমরা অবস্থান কর্মসূচি,
সচিবালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। ডক্টর ইউনূস সাহেব, আপনি কর্মচারীর অভিভাবক হয়ে, পরিবারের অভিভাবক হয়ে পরিবারের সদস্যদের কথা গুরুত্ব দিয়ে দেখুন। আমরা চাই না আমরা শান্তি শৃঙ্খল প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার সরাসরি কর্মচারী, আমরা অন্যের কর্মচারী না। আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে দ্রুততার সঙ্গে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলুন, আলোচনা করুন। আলোচনার মাধ্যমে আপনার রাষ্ট্রীয় আর্থিক সুবিধা বাদেও পে কমিশন যদি গঠন করেন, রাষ্ট্রের একটি টাকাও লাগবে না, রাষ্ট্রের একটি টাকাও লাগবে না যদি পে কমিশন গঠন করেন। আপনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা দিন, এইটাতে টাকা লাগবে। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি, আপনার এখনো আমরা দেখছি আপনাকে প্রতি সপ্তাহে এভরি উইক হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পাস হচ্ছে, প্রকল্প পাস হচ্ছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার কর্মচারী হিসেবে নানান দুঃখ দুর্দশা দৈন্যদশার মধ্যে দিনাতিপাত করছি। আমরা কোনোভাবেই আমাদের পরিবারের কষ্ট আর দেখতে পারছি না। আজকে একটি ছেলে, আমাদের এনবিআর এর তারিকুলের ছেলে, একটা প্লে কার্ড নিয়ে এসেছেন। আমি লক্ষ্য করেছি বাবার বেতন কবে বাড়বে। আমাদের আরিফ বক্তব্য দিয়েছেন, অনেক কর্মচারী বক্তব্য দিয়েছেন, দীর্ঘ কয়েক বছর আমরা কুরবানি দিতে পারি না। আমার স্কেল যদি ৮,২৫০ টাকা হয়, আমি ৮,২৫০ টাকা বোনাস পেয়ে গরু খাসির কোনোটার পাও হবে না, কুরবানিতে দূরের কথা। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা কোনোভাবেই কষ্ট নেবেন না। আপনারা লম্বা সময় খেয়ে না খেয়ে আপনাদের প্রাণের দাবি, গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের দাবির জন্য যারা প্রতিনিধিত্ব করতে এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী যে কর্মসূচি দেওয়া হবে